This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বীরভূমের গাংপুর বিস্ফোরণ কাণ্ডে বাবলু মণ্ডলকে 10 বছরের কারাদণ্ড সঙ্গে 10,000 টাকা জরিমানার নির্দেশ বিশেষ এনআইএ আদালতে। 2019 সালের 20 সেপ্টেম্বর লোকপুর থানার গাংপুরের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক আইনে বাবলুকে দোষী সাব্যস্ত করেছিল বিশেষ এনআইএ আদালত। শনিবার কঠোর সাজা শোনালো কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, ঘটনাটা যদি আরেকবার খুব তাড়াতাড়ি রিক্যাপ করা যায়, এক্স্যাক্টলি কী হয়েছিল, কারণ অনেকেরই হয়তো মনে থাকবে না, এবং এতটা কঠোর সাজা হচ্ছে কেন? রাজা, দেখো 2019 সালের 20 সেপ্টেম্বর বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত গাংপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপর পুলিশ সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কিন্তু উদ্ধার করেছিল। প্রথমে সিআইডি তদন্তভার নেয় এবং পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ তারা তদন্তভার হাতে নেওয়ার পর দীর্ঘদিন এই মামলা চলার পর গত বৃহস্পতিবার যার বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল অর্থাৎ বাবলু মণ্ডল তাকে দোষী সাব্যস্ত করে এবং আজ তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল এবং সেই নির্ধারিত দিন মতোই কিন্তু আজকে এই বাবলু মণ্ডল তাকে এই বিস্ফোরণ মামলাতে এনআইএর বিশেষ আদালতের তরফ থেকে 10 বছরের কারাদণ্ড এবং অনাদায়ে 10,000 টাকা জরিমানারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা বলবো যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে কিন্তু মূলত এই দোষী সাব্যস্ত হওয়ার পর তার সাজা ঘোষণা এনআইএ আদালতের তরফ থেকে করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এই বাবলু মণ্ডলের পরিচয়ের ক্ষেত্রে তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসাবেই কিন্তু পরিচিত এবং তার দুই ছেলে তারাও কিন্তু এই মামলাতে গ্রেফতার হয়েছিলেন, পরবর্তীতে জামিনে মুক্তি পায়। তবে এনআইএ তদন্তভার নেওয়ার পরে কিন্তু তাদের আর নাগাল পায়নি, তারা এখনো পলাতক রয়েছেন, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর। বেশ, গাংপুর বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত বাবলু মণ্ডলের 10 বছরের সাজা শোনালো বিশেষ এনআইএ আদালত। সেই খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। রাজ্যে ফের বিপুল পরিমাণ গুলি উদ্ধার। ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার 190 রাউন্ড কার্তুজ। আবার বলছি, ক্যানিংয়ের জীবনতলায় 190 রাউন্ড কার্তুজ, মুখের কথা নয়। উদ্ধার ডাবল ব্যারেল বন্দুক, 7mm পিস্তলের কার্তুজ, বিপুল পরিমাণ গুলি সহ জালে 4। ধৃত জয়ন্ত দত্ত হুগলির বাসিন্দা, আব্দুল সেলিম গাজী এবং আশিক ইকবাল হাসনাবাদের বাসিন্দা। অপর এক ধৃত হাজি রশিদ মোল্লা জীবনতলারই বাসিন্দা। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃদ্ধার বাড়িতে লুটে পরতে পরতে রহস্য। পুলিশ সূত্রে খবর, কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেয় দুষ্কৃতী। কেয়ারটেকার দিয়ে বৃদ্ধাকে ফোন করায় দুষ্কৃতী। বৃদ্ধাকে ফোন করে দরজা খোলার কথা বলে কেয়ারটেকার। 3 তলা থেকে রিমোটে দরজা খুলতেই দুষ্কৃতী ভেতরে ঢোকে। মুখে মাথায় গামছা বেঁধে সিসিটিভি ভাঙচুর করে দুষ্কৃতী। লুটের সময় বাড়িতেই লুকিয়েছিল কেয়ারটেকার। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে আলমারি থেকে 16 লক্ষ টাকা লুটপাট করা হয়। অপর এক দুষ্কৃতী নিচে লুকিয়েছিল বলে পুলিশের অনুমান। লুটের পর বেরোনোর সময় মুখের গামছা খুলে ভোল বদল করে দুষ্কৃতীরা। 3 তলায় কোথায় সিসি ক্যামেরা আছে, কি করে জানলো দুষ্কৃতী? বিডন স্ট্রিটে বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা যেন পরতে পরতে রহস্যে মোড়া। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের মধ্যে দিয়ে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে ঘটনার সূত্রপাত ওই দিন অর্থাৎ বুধবার রাত 11:20 থেকে 11:30টার মধ্যে। বিডন স্ট্রিটের এই অভিজাত বাড়ির একেবারে গেট থেকে দুষ্কৃতীরা ভেতরে ঢোকার পর একতলাতে থাকা কেয়ারটেকারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ভয় দেখানো হয় এবং বাড়ির দরজা খুলে দেওয়ার জন্য ফোন করতে বলা হয়। এবং তারপরেই কেয়ারটেকার যেটা পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যে জানিয়েছেন যে তিনি বৃদ্ধাকে ফোন করে দরজা খুলতে বলেন আর 3 তলা থেকে রিমোটে 1 তলার দরজা খুলে দিতেই দুষ্কৃতী ভিতরে ঢুকে পড়ে। আর সেই সময় কেয়ারটেকার তিনি যেটা দাবি করেছেন যে তিনি দোতলার একটি ঘরের খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন। কিন্তু কেন তিনি ওই সময়ের মধ্যে কাউকে ফোন করলেন না বা চিৎকার চেঁচামেচি করলেন না? এবং সেক্ষেত্রে কেয়ারটেকার যেটা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে দাবি করেছেন যে দুষ্কৃতী ভেতরে ঢোকার সময় কেয়ারটেকারের মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং কেয়ারটেকারের যখন লুকিয়ে পড়ে তারপর দুষ্কৃতী ভেতরে গিয়ে প্রথমে 3 তলাতে বৃদ্ধার ঘরের বাইরে থাকা সিসি ক্যামেরা ভেঙে দেয় এবং তারপর বৃদ্ধার ঘরে গিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং তারপর আলমারি থেকে লুটপাট চালানো হয়। আর ফিরে যাওয়ার সময় দুষ্কৃতী সে কিন্তু এই কেয়ারটেকারের যে মোবাইল ফোন সেটি আবার ফিরিয়ে দিয়ে চলে যায়। কিন্তু এখানেই তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছে যে
দুষ্কৃতীরা কিভাবে জানলো বাড়িতে ঠিক নির্দিষ্ট কোন জায়গাতে সিসি ক্যামেরা রয়েছে? কেয়ারটেকারকে কোনো রকমভাবে কেন মারধর করা হলো না? শুধুমাত্র ভয় দেখানো, এমনকি তার মোবাইল ফোনটি কেড়ে নিলেও পরবর্তীতে আবার সেটি ফিরিয়েও দিয়ে দেয় দুষ্কৃতীরা। আর এই সমস্ত জায়গা থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই ঘটনার সঙ্গে বা এই লুটপাট চালানোর সঙ্গে এই বাড়ি বা এই পরিবার এদের সঙ্গে যোগসূত্র রয়েছে কোনোভাবে, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন কারুর যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। ক্যামেরায় সৌর্যন্দের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারে মূল অভিযুক্তকে আনা হলো কলকাতায়। অভিযুক্ত জলিলকে নিয়ে আসা হলো শিয়ালদা স্টেশনে। জম্মু থেকে গ্রেফতার করা হয় জলিলকে। খুনের পরেই ট্রেন ধরে জম্মু পাড়ি দিয়েছিল জলিল। কলকাতা স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখেই জম্মুতে হানা দেয় এখানকার পুলিশ। জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপেছিল হাজরাতের কাটা মুন্ডু নিয়েই অনুমান পুলিশের। জম্মুতে বারবার জায়গা পরিবর্তন করছিল জলিল। ভয়াবহ ঘটনা। পুলিশ যা জানতে পারছে সেটা সত্যি ভয়াবহ, এক শিউরে ওঠার মতো। দুদিন আগেই তাকে হাতে নাতে ধরা হয়, ট্রানজিট রিমান্ডে আনা হলো কলকাতায়। গত 2রা ফেব্রুয়ারি দত্তপুকুরে চাষের জমিতে মুন্ডহীন দেহ উদ্ধার হয় হাজরাতের। জম্মু থেকে অবশেষে গ্রেপ্তার করা হলো। দেখাই যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশের যারা তদন্তকারী দল তারা মূলত গেছিল এবং তারা সন্ধান করে বিভিন্ন স্টেশনে সিসি ক্যামেরা ফুটেজ দেখে। সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রথমে তারা বুঝতে পান যে একেবারে কলকাতা স্টেশন থেকে জম্মুর দিকে মূলত চলে গেছে এবং তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে জম্মু থেকে গিয়ে। এবং যেহেতু এই জম্মুতে বারবার তার যাওয়ার যোগ ছিল, পুলিশের সন্দেহই প্রথমে সঠিক হয় এবং তারপরই একেবারে জম্মু থেকে নিয়ে আসা হলো সরাসরি। এবং তারপর পুলিশ জানতে চায় যে এই যে কাটা মুন্ডু, সেই কাটা মুন্ডু কোথায় রয়েছে সেটা জানার জন্যই পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়ে একেবারে থানায় নিয়ে যাচ্ছে এবং তদন্তকারী অফিসার মনে করছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।